ইরান রাশিয়ার নতুন বার্তা, আমরা প্রস্তুত, আমরা এগোচ্ছি। এই প্রতিবেদনে আমরা কথা বলবো এক খুবই গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের সরাসরি মুখোমুখি সাক্ষাৎ। পেজেশকিয়ানের ঘোষণা, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদের আন্তর্জাতিক শান্তি ও আস্থা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি প্রথম যে কথাটি বলেন সেটি ছিল খুবই স্পষ্ট, আমরা স্বাক্ষরিত সমন্বিত চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর মানে ইরান শুধু চুক্তি সই করেনি, বরং একে বাস্তবায়নের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও যোগ করেন, বিদ্যুৎ কেন্দ্র, পরিবহন এবং করিডোর সংক্রান্ত যৌথ প্রকল্পগুলোর কাজ এগোচ্ছে। বছরের শেষ নাগাদ করিডোর প্রকল্প বাস্তবায়নের সব প্রস্তুতি ইরানের পক্ষ থেকে শেষ হবে। এটি মূলত আস্তারা রাস্ত করিডোর নিয়ে, যা উত্তর দক্ষিণ বাণিজ্য রুটের কেন্দ্রবিন্দু হতে পারে। এখানে ইরানের লক্ষ্য খুব পরিষ্কার, রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও পরিবহন সংযোগকে অত্যন্ত শক্তভাবে দাঁড় করানো। উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম দুটি করিডোরেই ইরানের বড় পরিকল্পনা। পেজেশকিয়ান বলেন, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোরের কাজ দ্রুত এগোচ্ছে এবং পুতিনের নির্দেশনা এই প্রকল্পগুলোকে আরও ত্বরান্বিত করবে। এখানে স্পষ্ট যে ইরান শুধু আঞ্চলিক নয়, আন্তঃমহাদেশীয় বাণিজ্যের চোখ পয়েন্ট হতে চায়। রাশিয়া, ভারত, মধ্য এশিয়া সবাই এই রুট দিয়ে উপকৃত হবে। আর এতে ইসরায়েলের কী লাভ বা ক্ষতি? পরোক্ষভাবে যদি ইরান রাশিয়ার প্রভাব বাড়ে, ইসরায়েলের কৌশলগত উদ্বেগও বাড়ে। কারণ ইসরায়েল সবসময় মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকাকে নজরে রাখে। কৃষি, শিল্প সব ক্ষেত্রে অংশীদারিত্ব। পেজেশকিয়ান আরও বলেন, ইরান রাশিয়া কৃষি সহযোগিতা সফল হয়েছে এবং এই অভিজ্ঞতা অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব। অর্থাৎ সম্পর্ক শুধু সামরিক বা ভূ রাজনীতি কেন্দ্রিক নয়, এটি অর্থনীতি ও উন্নয়ন কেন্দ্রিকও। তিনি আরও গুরুত্বপূর্ণ একটি কথা বলেন, একতরফা নীতির মোকাবিলায় সাংহাই ও ব্রিক্সের মতো সংগঠনে ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া অন্য পথ নেই। বিশ্ব রাজনীতিতে এখন আর এক মেরু শক্তির যুগ নেই, নতুন ব্লক তৈরির সময় এসেছে। পুতিনের জবাব, রাশিয়া সবসময় ইরানের পাশে থাকবে। তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য গত বছর 13% এবং চলতি বছরের প্রথম 9 মাসে 8% বৃদ্ধি পেয়েছে। এটি ছোট সংখ্যা মনে হলেও নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণে থাকা দুই দেশের জন্য এটি বিশাল অর্জন। পুতিন আরও যোগ করেন, বিদ্যুৎ কেন্দ্র এবং করিডোর সংক্রান্ত অবকাঠামোতে যৌথ কাজ চলছে। ইরানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও আমরা সহযোগিতা বিবেচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া সবসময় ইরানের পাশে ছিল এবং থাকবে। এটি একটি খুব শক্ত বার্তা, কারণ ইরানকে নিয়ে যেসব আন্তর্জাতিক আলোচনা বা চাপ থাকে, বিশেষ করে পারমাণবিক ইস্যু নিয়ে, সেখানে রাশিয়ার সমর্থন তেহরানের জন্য একটি কৌশলগত ঢাল। ইসরায়েলের সামনে নতুন হিসাব। পুতিন আরও বলেন, ইরানের পারমাণবিক ইস্যু সহ সংবেদনশীল আন্তর্জাতিক বিষয়ে তেহরান ও মস্কো ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। এই তথ্যটি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক কর্মসূচিকে জাতীয় নিরাপত্তার চোখে দেখে। এখন রাশিয়ার সরাসরি সমর্থন মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আবারও নতুন দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে। যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে। নিষেধাজ্ঞার ফাঁক গলে পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে, ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপেই নতুন যুদ্ধে নামার অপেক্ষায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি জেসিপিওএ এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রে লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো। আবারও অগ্নিশিখার মতো জ্বলে উঠেছে তেহরান। একদিকে মার্কিন চাপ, অন্যদিকে ইসরায়েলের অবিরাম উস্কানি। কিন্তু ইরানের কণ্ঠ আজ কঠোর, স্পষ্ট ও গর্বে ভরা, আমরা থামব না। এক উত্তল সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন আগুনে ঘি ঢেলে দিলেন। তিনি আল জাজিরাকে বলেন, আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামবে না। যুদ্ধেও যা অর্জিত হয়নি, আলোচনায় তা সম্ভব নয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেন নতুন করে দাউ দাউ করে উঠল ইরানের প্রতিরোধের ইতিহাস। যে দেশ বহুবার নিষেধাজ্ঞায় শ্বাসরুদ্ধ হয়েছে, যে জাতি বছরের পর বছর হামলার মুখে থেকেও মাথা নিচু করেনি, তারা আবারও মনে করিয়ে দিল, ইরানের প্রযুক্তি ধ্বংস করা যায় না, দমিয়ে রাখা যায় না। আরাকচি আরও এক ধাপ এগিয়ে বলেন, কিছু পারমাণবিক উপাদান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, কিন্তু প্রযুক্তি অক্ষত। জ্ঞানকে কেউ মাটির নিচে পুঁতে রাখতে পারে না। এই বাক্যে যেন প্রতিধ্বনিত হলো ইরানের সেই আত্মবিশ্বাস যা কোনো যুদ্ধেই ভাঙেনি। জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে। তারা ভেবেছিল এই হামলায় ইরানের কর্মসূচি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবটা উল্টো। ইরান জানিয়ে দিল তাদের পারমাণবিক কর্মসূচি আগের চেয়েও শক্তিশালীভাবে ফিরে আসছে। আরাকচি উপহাস করে বলেন, তারা ভেবেছিল আমরা থেমে যাব, কিন্তু আমরা আরও দ্রুত এগোচ্ছি। এই মন্তব্য যেন সরাসরি ইসরায়েল ও ওয়াশিংটনের মুখে চপেটাঘাত। ইরান বলছে তাদের বৈজ্ঞানিক মেধা, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় সংকল্প সবই অক্ষত রয়েছে। তাদের বার্তা স্পষ্ট, আমরা শান্তি চাই, কিন্তু যদি কেউ আঘাত করে উত্তর দেব আগুনে। তবে এখানেই শেষ নয়। মার্কিন প্রশাসন যখন নতুন করে আলোচনার প্রস্তাব দেয়, তখন আরাকচি সেই প্রস্তাবে কাঁটা বসান। তিনি বলেন, আমরা আলোচনায় বসতে পারি, কিন্তু কোনো অসম্ভব শর্ত আমরা মেনে নেব না। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নয়, তাহলে সেটা হবে আত্মসমর্পণ। এই মন্তব্যে প্রকাশ পেল ইরানের কৌশলগত দৃঢ়তা। তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইরানের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করতে, কিন্তু তেহরান তার হাতের অস্ত্র কখনো ছাড়বে না। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, এই 3 ইউরোপীয় দেশ আবারও পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে এনেছে। কিন্তু তাতে ইরানের অবস্থান বদলায়নি। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক, বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। তাদের কোনো পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা নেই। তবুও পশ্চিম দুনিয়া যেন এই কথা বিশ্বাস করতে চায় না। আর সেখানেই ইরানের বার্তা, বিশ্বাস না করলে শক্তি দিয়েই বোঝাবো। আজ ইরান কেবল এক দেশ নয়, এক প্রতীক, প্রতিরোধের, আত্মসম্মানের আর এক অপরাজেয় আত্মার প্রতীক। যুদ্ধ, নিষেধাজ্ঞা, হত্যা চেষ্টা কিছুই থামাতে পারেনি এই জাতিকে। তারা আবারও ঘোষণা করেছে, চাপ নয়, প্রতিরোধই আমাদের উত্তর। ইরান আবারও প্রমাণ করল, বোমায় ভবন ভাঙা যায়, কিন্তু জাতির মনোবল নয়।
পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? একে কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ। কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে 100 কেজিরও বেশি 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু 60% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে 60% ইউরেনিয়ামের মজুত এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব, নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি,
অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের ২৫ বছরের কৌশলগত চুক্তি। ২০২২ এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। ২, রাশিয়ার সাথে ২০ বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল রাশিয়া ইরানকে ৪৮টি সুখোই সু-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে সু-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিংয়ের আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহুমেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতে যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে, আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোমহর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পেন্টাগনকে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বুলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বুলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ।
পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে। যুদ্ধ যদি আসে, ইসরায়েল হারবে, ইরানের হুঁশিয়ারি। তেহরান যেন আবারও আগুনে দাঁড়িয়ে ঘোষণা দিল, আমরা আলোচনায় বসব, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন এক বার্তা দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন ও তেল আভিভকে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয়। কেউ যদি নিজের অস্ত্র হস্তান্তর করে তা হবে বোকামি। আরাকচির কণ্ঠে যেন ঝরে পড়ছিল ইরানের আত্মবিশ্বাসের আগুন। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও তেহরান আজ অবিচল, দৃঢ় আর যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা ইহুদিবাদী সরকারের কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ আশা করছি। ইরান সব স্তরে প্রস্তুতির শীর্ষে রয়েছে। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরও একবার পরাজয়ের স্বাদ পাবে। এই এক বাক্যেই যেন কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। ইসরায়েল যেখানে ভেবেছিল ইরানের আকাশকে দগ্ধ করে ফেলবে, সেখানে ইরান জানিয়ে দিল যুদ্ধ তাদের ভয় দেখাতে পারে না, বরং আরও প্রস্তুত করে তোলে। আরাকচি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করেছি। ইসরায়েল যদি আবার আক্রমণ চালায়, তার ফল হবে ভয়াবহ। এই মন্তব্যের পেছনে রয়েছে জুন মাসের সেই অভূতপূর্ব হামলার স্মৃতি, যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতানজ ও ইস্পাহান বোমা বর্ষণ করেছিল। 12 দিনের সে যুদ্ধে বহু বিজ্ঞানী নিহত হন, আর আন্তর্জাতিক সম্প্রদায় থমকে তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের দিকে। কিন্তু আজ সেই তেহরানই বলছে, আমরা ধ্বংস হইনি। আরাকচির ভাষায়, পারমাণবিক উপকরণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু সেগুলো অন্য কোথাও সরানো হয়নি। আমাদের ভবন ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রযুক্তি অক্ষত। একই সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে 2015 সালের পরমাণু চুক্তি JCPOA এখন অতীত। 18 অক্টোবর মেয়াদ শেষ হতেই তেহরান ঘোষণা করে তারা আর এই চুক্তির কোনো শর্তে আবদ্ধ নয়। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো যেন আবার পুরনো ছন্দে ফিরেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 3 দেশ মিলে জাতিসংঘে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। তবে ইরান এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে। আরাকচি বলেন, এই নিষেধাজ্ঞার কোনো আন্তর্জাতিক ঐক্যমত্য নেই। আমাদের অগ্রাধিকার এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। পশ্চিমাদের নির্দেশ ছাড়া আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারি না, এমনটা হবে না। এই বক্তব্য যেন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। একদিকে যখন পশ্চিমা দুনিয়া তেহরানকে একঘরে করার চেষ্টা করছে, অন্যদিকে ইরান নিজেই মধ্যপ্রাচ্যের মঞ্চে নিজের শক্তিকে আরও দৃঢ় করছে। সবশেষে আরাকচির কণ্ঠে যেন ভেসে আসে এক সতর্কবার্তা, ইসরায়েল যদি আবার আগুন জ্বালায়, আমরা সেই আগুনকে ফিরিয়ে দেব তাদের ঘরে। আজ ইরান শুধু এক রাষ্ট্র নয়, এক সংকল্প, এক প্রতিরোধের প্রতীক। যে দেশকে ভেঙে দেওয়ার স্বপ্ন বারবার দেখেছে ওয়াশিংটন, সেই ইরান আজও দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে, আগুনের ভেতর থেকেও অমলিন।
তাদের ভাষায়, আমরা আলোচনায় বসবো, কিন্তু অস্ত্র নয়, আত্মসম্মানই আমাদের পতাকা।